আবার ওয়েলকাম তোমাদের স্মার্ট গ্যালাক্সির সায়েন্স ক্লাসে। তো আমরা আমাদের যে সায়েন্স ক্লাসটা সেটা কে প্রোভাইড করছে? স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারটা কোথায় কোথায় রয়েছে? বালুরঘাট এদের হেড অফিস, এছাড়া গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে আমাদের ব্রাঞ্চেস রয়েছে। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা আমাদের অনলাইনে কোচিং নিচ্ছ এবং অনলাইনে প্রিপারেশন নিচ্ছ, তারা যদি কেউ মনে করো যে আমাদের এখানে এসে ফিজিক্যালি প্রিপারেশন নেবে, তারা এই নাম্বার দুটিতে যোগাযোগ করতে পারো, বাই কল অথবা হোয়াটসঅ্যাপে ইনকোয়ারির মাধ্যমে। ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা চলো শুরু করা যাক। তো আজকে আমরা প্রত্যেকেই জানি আমাদের ক্লাসটা কোন কোন এক্সামকে টার্গেট করছে। তো আমাদের মধ্যে যারা যারা এখানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের এখানে, তাদের মধ্যে থেকে আমি জানিয়ে দিই, আজকে আমাদের যে সায়েন্স ক্লাসটা হতে চলেছে, এই সায়েন্স ক্লাসটা মেইনলি টার্গেট করছে এএনএম এবং জিএনএম স্টুডেন্টদের 2025 সালের এক্সামের জন্য। এছাড়া যারা ডিফেন্সের প্রিপারেশন নিচ্ছে, সেন্ট্রালের বা স্টেটের এবং রেলওয়ের গ্রুপ ডি, গ্রুপ সি, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, যারা যারা তোমরা এই ধরনের প্রিপারেশনগুলো নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমার ক্লাসটা ফলো করবে এবং রেগুলার আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? সরীসৃপ প্রাণীদের দেহ কি দিয়ে ঢাকা থাকে? ঠিক আছে, সরীসৃপ প্রাণীদের দেহ। তো সরীসৃপ প্রাণী কারা হয়? এদের ক্ষেত্রে পা থাকতেও পারে, নাও থাকতে পারে। মূলত এরা বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে, যেমন সাপ, টিকটিকি, গিরগিটি, কুমির, এরা প্রত্যেকেই কিন্তু সরীসৃপের মধ্যে পড়ে। তো স্টুডেন্টস, তোমরা দেখে থাকবে প্রত্যেকটা সরীসৃপই কিন্তু একটা আঁশের মতো পদার্থ দিয়ে ঢাকা। যেরকম মাছের শরীরটা আঁশ দিয়ে ঢাকা, সেরকমই সরীসৃপদের দেহ কিন্তু মাছের মতোই সে একই রকম আঁশ দিয়ে ঢাকা। তো এই ধরনের আঁশগুলোকে বলা হয় এপিডার্মাল আঁশ। তো এই ধরনের সূক্ষ্ম কোশ্চেন স্টুডেন্টস মনে রাখবে তোমরা, এএনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু এসে থাকে। তো এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই জেনে রাখবে। তো এখানে দেখো, দুটো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সরীসৃপ প্রাণীদের দেহ কি দ্বারা আবৃত থাকে। এক তো হচ্ছে আঁশ, এবার সেটারও যদি বিশ্লেষণ করা হয় তবে কি ধরনের আঁশ হচ্ছে? এপিডার্মাল আঁশ দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তুঁতজাত রেশম মথ বম্বিক্স মরি থেকে কোন রেশম উৎপন্ন হয়? তো কি বলছে? তুঁতজাত রেশম মথ। তুঁতজাত রেশম মথ, কি নাম তার? বম্বিক্স মরি। মথটার নাম হচ্ছে বম্বিক্স মরি। তো এবার যদি আমাদের কোশ্চিন এরকম এসে থাকে যে তুঁতজাত রেশম মথকে কি বলা হয় বা তুঁতজাত রেশম মথের নাম কি, উত্তর কিন্তু হচ্ছে বম্বিক্স মরি। তো দেখো স্টুডেন্টস, এখানে কোশ্চিন গুলো আমাদের এমন ভাবেই করানো হয়েছে যাতে একটা কোশ্চেন থেকে তোমাদের অনেক রকমের অ্যান্সার রেডি হয়, এবং কোশ্চেনগুলো এমনই করা আছে যে একটা কোশ্চেন যদি তোমরা পড়ো এবং এটা যদি ঠিকঠাক ভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই কোশ্চেন থেকেই 2-3 রকমের অ্যান্সার অলরেডি মনস্থ হয়ে যাবে, মানে শুধু মুখস্থ না, মনের মধ্যে তোমাদের থেকে যাবে। তো এখানে বলছে তুঁতজাত রেশমমথ বম্বিক্স মরি থেকে কোন রেশম উৎপন্ন হয়। তার মানে বম্বিক্স মরি কি এক ধরনের রেশম মথ, সেটা কি তুঁতজাত, এবং এরা কি করে? রেশম উৎপন্ন করে। 3-4টে উত্তর বেরিয়ে যাচ্ছে স্টুডেন্টস। আর এই ধরনের রেশমকে কি বলা হয়? মালবেরি সিল্ক। সিল্ক মানে রেশম, আর এই কোয়ালিটিটার নাম হচ্ছে মালবেরি, যেটা তুঁতজাত রেশম মথ থেকে উৎপন্ন হয়। তো স্টুডেন্টস, পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের রেশম মথের চাহিদা অবশ্যই উৎপন্ন হয় এবং চাহিদা গোটা বিশ্বেই রয়েছে। এছাড়া এই ধরনের যে রেশম, সেটা কিন্তু প্রথম পৃথিবীতে ছড়িয়ে পড়ে চায়না থেকে। তো এটার যদি কেউ বলা হয় যে কোথায়, কোন দেশ থেকে এটা এসেছে বা এটার অরিজিনেট কোথায় করেছে, সেটা হবে কিন্তু চায়না। ঠিক আছে, চায়না থেকে তুঁতজাত রেশম মথ বম্বিক্স মরি আসে এবং চায়না থেকেই মালবেরি সিল্ক গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ কি পদ্ধতি? মানে সালোক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া? কি জাতীয় প্রক্রিয়া? সালোক সংশ্লেষ একটা শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়া। উপচিতিমূলক প্রক্রিয়া কেন বলছে? দেখো, সালোক সংশ্লেষ কিন্তু সবসময় একটা উপচিতিমূলক প্রক্রিয়া। কারণ কি? সালোক সংশ্লেষের ফলে একটা খাদ্য কিন্তু উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু ধ্বংস হয় না কোনো কিছু। সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কি করে?
একটা খাদ্য উৎপন্ন করে, গ্লুকোজ তৈরি করে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে উপচিতিমূলক পদ্ধতি, এবং যেহেতু পুরো শরীর এটাতে কাজ করছে এবং এটাকে শারীরবৃত্তীয় ওই জন্যই বলা হয়ে থাকে। তো স্টুডেন্টস নেক্সট কোশ্চেন দেখা যাক, চলো। হীরক একটি দাহ্য পদার্থ, সেটা কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করে? তো দেখো, হীরক যে দাহ্য পদার্থ সেটা জানাটা কিন্তু সত্যি কঠিন ব্যাপার, কারণ একটা কাঁচের মতো দেখতে পদার্থ, এটা যে জ্বলতে পারে পুড়তে পারে সেটা কিন্তু জানাটা একটা সময় কিন্তু সত্যি কঠিন ব্যাপার ছিল। আজকে আমরা পড়াশোনা করেছি, জেনেছি যে কার্বনের সর্বোৎকৃষ্ট রূপ হচ্ছে হীরক। তো কার্বন যেহেতু পুড়তে পারে সেহেতু অবশ্যই হীরকটাও জ্বলবে, হীরকটাও পুড়বে। তো এটা যে একটা দাহ্য পদার্থ, মানে এটা পুড়তে পারে, এটা কে কত খ্রিস্টাব্দে বললে? প্রথম কথা, এটা নিউটন বলে। ঠিক আছে, নিউটন প্রথম জানায় যে হীরক একটা দাহ্য পদার্থ, আর তিনি সেটা আবিষ্কার করেন 1704 খ্রিস্টাব্দে। তো স্টুডেন্টস অবশ্যই মনে রাখতে হবে, যখন হীরক বলা হচ্ছে, হীরক কিন্তু কার্বনের একটা সর্বোৎকৃষ্ট রূপ। হীরক কার্বনের সর্বোৎকৃষ্ট রূপ, এবার যেহেতু এটা কার্বন দিয়েই তৈরি, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা দাহ্য পদার্থ, এবং সেটাকে বলেছে নিউটন 1704 খ্রিস্টাব্দে। ঠিক আছে স্টুডেন্টস, নেক্সট কোশ্চিন দেখো, জৈব যৌগ কাকে বলে? এটা কেমিস্ট্রির কোশ্চিন। এখানে বলা আছে জৈব যৌগ কাকে বলে। তো স্টুডেন্টস এখানে কিন্তু বায়োলজির মতো জৈব ভাবলে হবে না, যে যেটা জীব সেটা জৈব না। অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে কি বলা হয় দেখো, যেসব যৌগের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমবয়তা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যায়, এখানে একটা কমা গেছে, পরমাণুর কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমবয়তা এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, তাদের জৈব যৌগ বলে। তো স্টুডেন্টস প্রথমে মাথায় রাখতে হবে, যেই সব যৌগের মধ্যে একটা না, শুধু কার্বন না, কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকতে হচ্ছে, তবে গা এটাকে বলা হচ্ছে জৈব যৌগ, এবং কি তার সমবয়তাও থাকতে হবে। এই ধরনের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে জৈব যৌগ বলা হয়। যেমন মিথেন, CH4, ঠিক আছে, এই ধরনের যেটা যৌগ আছে, C2H3, C2H6, এখানে হয়তো এটা লিখলাম ইথিন, আর এটা লিখলাম ইথান, ইথেন, ইথেন লিখলাম, এটা C3H6। এই ধরনের যেগুলো আমরা যৌগ দেখতে পাই সেগুলোকে কিন্তু জৈব যৌগ বলা হয়। এটা নিয়ে অলরেডি আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার কিন্তু পুরো একটা চ্যাপ্টার রয়েছে, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জৈব যৌগ তখনই বলা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে যখন সেখানে একটা কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম থাকছে এবং তার সমাবয়বতা থাকবে, তাদেরকে বলা হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্টস, এটা নিয়ে আরো আমাদের আগামীতে কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো আমরা অবশ্যই করব, এবং তার মধ্যে জৈব যৌগ আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া তোমাদের যদি কারো মনে হয় যে কোশ্চেনগুলোর মধ্যে কোনো কোশ্চেন আরো একটু এলাবোরেট করা দরকার, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোন কোশ্চেনের কোন পয়েন্টটা তোমাদের নেক্সট আলোচনা দরকার। আমি প্রত্যেকবার ক্লাসের শেষে 2 মিনিট হোক 5 মিনিট হোক ওটা আলোচনা করে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মিথেন কি কি কাজে ব্যবহার করা হয়? তো এখনই বললাম মিথেন কিন্তু একটা জৈব যৌগ। মিথেন একটা জৈব যৌগ, কি কি কাজে ব্যবহৃত হয় সেটাকে দেখো। তাপ উৎপাদক চালানোর রূপে, তাপ উৎপাদক চালানোর রূপে কার্বন, ব্ল্যাক কার্বন পেপার, দ্রুত পালিশের কালি, মোটর গাড়ির টায়ার প্রভৃতি প্রস্তুতিতে মিথেন ব্যবহার করা হয়। তো মিথেন স্টুডেন্টস আমরা হয়তো মোটামুটি অনেকেই জানি, যারা এএনএম জেনারেল প্রিপারেশন ঠিকঠাক ভাবে নিচ্ছ তারা হয়তো জেনে থাকবে মিথেন কোথায় এসে পাওয়া যায়। মিথেন পাওয়া যায় পচা জায়গায়, যেখানে কোনো কিছু পচছে সেখান থেকে যে গ্যাস নির্গত হয় তার মধ্যে মিথেন পাওয়া যায়। মিথেন কিন্তু অত্যন্ত দাহ্য একটা পদার্থ। যেমন মিথেন ফসফিনের সঙ্গে যখন মিলে যায় তখন আমরা কি এটা আলেয়া দেখতে পাই। একটা যে কোনো জায়গায় যেখানে কোনো জিনিস পড়ছে সেখানে অনেক সময় খুব গরমকালে গ্রীষ্মকালে দেখা যায় ওখানে একটা আলোর মতো দেখা যায়, নীলাভ আলোর মতো দেখা যায়, সেটাকে আলেয়া বলা হয়। সেটা কি মিথেনের সঙ্গে ফসফিনের মিশ্রণের ফলে তৈরি হয়, সেই আলেয়াটা উৎপন্ন হয় অক্সিজেনের সংস্পর্শে এসে। তো মিথেন থেকে কি কি হয় দেখো, প্রথমে বলেছে তাপ উৎপাদক চালানের রূপে। ঠিক আছে, তাপ উৎপাদক চালানোর রূপে, কারণ এটা যেহেতু একটা দাহ্য পদার্থ এটা দিয়ে কিন্তু তাপ উৎপাদন করা যাবে। ঠিক আছে, কার্বন প্রস্তুতিতে, ব্ল্যাক কার্বন প্রস্তুতিতে, ব্ল্যাক কার্বন পেপার প্রস্তুতিতে, বা দ্রুত পালিশের কালি,
মানে দেখবে আমরা বেশিরভাগই সবাই অনেকেই জানি যে যে সমস্ত কালি থাকে সেটার মধ্যে একটা উদ্বায়ী পদার্থ থাকে। তো এরকম পালিশের কালিতেও মিথেন মেশানোর ফলে কি হয়, সেটা দ্রুত পালিশ করা যায়, মানে খুব দ্রুত শুকিয়ে যায় জন্য সে দ্রুত শুকানোর জন্য সেটাকে মিথেন মেশানো হয়। এছাড়া মোটর গাড়ির টায়ার প্রস্তুতিতে কিন্তু মিথেন ব্যবহার করা হয়। স্টুডেন্টস, আরো যদি তোমাদের ক্লিয়ার জানার প্রয়োজন মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনটার তোমাদের কি ডিটেল ইনফরমেশন দরকার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? তো দেখো স্টুডেন্টস, সবার হয়তো মনে হতে পারে যে বৃষ্টি আবার অ্যাসিড কি করে, কিন্তু দেখবে কিছু কিছু সময় এক ধরনের বৃষ্টি হয় যেটা কিন্তু বাড়ির মেঝেতে বা যেখানে যেখানে জল পড়ছে সেখানে একটা হলুদ ড্রপের মতো কালার দেখা যায়। সেখানে পড়ে জল পড়ার পরে কিন্তু সেখানে একটা হলুদ হলুদ একটা কালারের মতো দেখা যায়। তো অবশ্যই স্টুডেন্টস, বাতাসে যখন অনেক রকম গ্যাস মিশ্রিত আছে এবং বৃষ্টিটা যখন হচ্ছে অবশ্যই অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ অ্যাসিড তো উৎপন্নই হচ্ছে একটা গ্যাসীয় পদার্থের সঙ্গে জলীয় পদার্থের মিশ্রণে, যেখানে জল আর একটা যে কোনো পদার্থ এন হতে পারে, তারপরে নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, তারপরে ফ্লুরিন হতে পারে, এরকম বিভিন্ন রকমের যে সমস্ত ম্যাটার বাতাসে অলরেডি ঘুরে বেড়াচ্ছে, বায়বীয় আছে, সেইগুলোর সঙ্গে জলের মিশ্রণের ফলেই কিন্তু অ্যাসিড উৎপন্ন হয়। তো বৃষ্টিও কিন্তু অ্যাসিড বৃষ্টি হতে পারে। তো অ্যাসিড বৃষ্টি অবশ্যই হয়ে থাকে। সেটার জন্য দায়ী কোন গ্যাস? মূলত যেই দুটা গ্যাস দায়ী, মূলত মানে প্রধানত এই দুটো গ্যাসের ফলেই অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে, সেই দুটো হচ্ছে সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড। ঠিক আছে, এই দুটো কোথায় থেকে আসে বায়ুর মধ্যে? সেটা হচ্ছে গাড়ির ধোঁয়া থেকে এবং বিভিন্ন কলকারখানা ধোঁয়া থেকে। নাইট্রোজেন ডাই গ্যাস অক্সাইড বেশিরভাগ ক্ষেত্রেই জীবাশ্ম জ্বালানি যেখানে জ্বলছে সেখান থেকে উৎপন্ন হয়, এবং সালফার ডাই অক্সাইডও একই রকম ভাবে জীবাশ্ম জ্বালানি জ্বালানোর ফলেই কিন্তু উৎপন্ন হয়ে থাকে। এই দুটো গ্যাস যখনই জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তখন যেই ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করে থাকি সেই বৃষ্টিপাতগুলো মূলত অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। সেটা হয়তো যখন বেশি বৃষ্টি হচ্ছে তখন প্রথমের দিকে একটু একটু অ্যাসিড বৃষ্টি হয় এবং তার পরবর্তীতে এই গ্যাসগুলো যখন আর অস্তিত্ব থাকে না বাতাসের মধ্যে তখন নর্মাল বৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। চলো, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। তো তৃতীয় শ্রেণীর লিভারের এখানে উদাহরণ চেয়েছে শুধু। আমরা কি জানি তৃতীয় শ্রেণীর লিভারটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? তো আমরা যে 3 রকমের লিভার পড়েছি তার মধ্যে তৃতীয় শ্রেণীর লিভারটা কিরকম হয়? এটাকে যদি আমি একটা লিভার হিসাবে ধরি, এই দণ্ডটাকে যদি আমি একটা লিভার হিসাবে ধরি, তাহলে এটা কি করে তৃতীয় শ্রেণীর লিভার হবে? তৃতীয় শ্রেণীর লিভারের কি হবে? আলম্ব থাকবে এখানে, বল প্রয়োগ হবে এখানে, এবং কার্য হবে এখানে। এরকম যদি কোনো একটা ডিজাইন থাকে তবে সেটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে স্টুডেন্টস, এখানে প্রযুক্ত হবে বল মানে এফ, আর এখানে হবে কার্য ডাব্লু। ঠিক আছে, আর এখানে হবে হচ্ছে আলম্ব। তো সেই ধরনের জিনিস কি কি আছে দেখো। মানুষের হাত, তাই তো, মানুষের হাতও তো তাই হয়। মানুষের হাত কনুই, এটা ধরে নিলাম কনুই, বল প্রযুক্ত হচ্ছে হাতের মাঝখানে যে পেশি আছে সেখান থেকে, এবং হাতের তালুর মাধ্যমে এখান থেকে কার্য হচ্ছে। ঠিক আছে, চিমটা, চিমটার ক্ষেত্রেও সেম হয়। চিমটার একদিকে থাকছে আলম্ব, মাঝখানে বল দেওয়া হচ্ছে এবং সামনের প্রান্ত দিয়ে কিন্তু কার্য হচ্ছে। একই রকম মুখের চোয়াল, মুখের চোয়ালটা লাগানো আছে পেছনের দিকে, বল প্রযুক্ত হচ্ছে দাঁতের সামনের দিকে এবং সামনে যে দাঁত আছে সেখানে হচ্ছে কার্য। ও ক্রেন, ক্রেন মানে আমরা যেই মাটি কাটার যে ব্যাকহো যন্ত্রগুলো দেখতে পাই এই ধরনের জিনিস, এছাড়া ভারী জিনিস তোলার যে সমস্ত ক্রেন দেখতে পাই সেগুলোতেও কি হয়, আলম্ব থাকছে এক প্রান্তে, বল প্রযুক্ত হচ্ছে এখান থেকে এবং সামনের কোনো ভারী জিনিসকে উত্তোলন করা হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিস কিন্তু প্রত্যেকে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে বল, আলম্ব থাকবে এক পাশে, বল প্রয়োগ হবে দণ্ডের মাঝখানে এবং কার্য হবে দণ্ডের অপর প্রান্তে, যে প্রান্তে আলম্ব আছে তার অপর প্রান্তে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। ভর বলতে কি বোঝো? ভর বলতে কি বোঝা হয়? তো স্টুডেন্টস, আমরা জানি, আমরা আমরা প্রথমে পড়েছি ফিজিক্সের ক্লাসে ভর কি জিনিস। তো ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে তার ভর বোঝায় বলে।
সেই পদার্থের ভর বলা হয়। তাহলে কি হচ্ছে, ভর ওই বস্তুটার মধ্যে, ওই পদার্থটার মধ্যে যত প্রকার জড় পদার্থ আছে সেটাকে ভর বলা হচ্ছে। এবার ভরটাকে মাপা হচ্ছে কিসের মাধ্যমে? তুলা যন্ত্রের মাধ্যমে। মানে আমরা বাজারে যে সমস্ত মাপার জন্য যে মাপনি দেখতে পাই সেগুলোকে তুলা, দাড়ি পাল্লা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মাধ্যমে মাপা হচ্ছে ভর। তাহলে ভর দিয়ে কি করা হয়? তুল্যতা করা হয়, যে 1 কেজি সাইজের, 1 কেজি পরিমাণের জিনিস কি এই পাশে আছে কিনা, ওটাকে মাপা হয় বলতে কি, ওটা তুলনা করা হয় এটাতে 1 কেজি জিনিস আছে কিনা। ঠিক আছে। ভর কি ধরনের রাশি? ভর একটা স্কেলার রাশি, কারণ ভরের কোনো দিক বা অভিমুখ নেই। ভর মাপা হচ্ছে দাঁড়িপাল্লার মাধ্যমে। ভর বস্তুর মধ্যে যে মোট পরিমাণ জড় পদার্থ থাকে সেটা, সেই পদার্থের ভর, আর এটা একটা স্কেলার রাশি। এবার ভর আর ওজনের মধ্যে কিন্তু স্টুডেন্টস একটু একটু কনফিউশন থেকে থাকে। ওজন কিন্তু কখনোই স্কেলার রাশি নয় স্টুডেন্টস, ওজন একটা ভেক্টর। কারণ যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে টানছে, ওজন কিন্তু মাপা হচ্ছে স্প্রিং তুলার মাধ্যমে। ঠিক আছে। স্প্রিং তুলার মাধ্যমে কি কতটা শক্তিতে ওটা টানা হচ্ছে, ওই পদার্থ, ওই শক্তিটাকে বলা হচ্ছে ওজন। ঠিক আছে। আর ভর কিন্তু পদার্থের মধ্যে যে মোট পরিমাণ থাকে সেটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, ডায়রিয়ার জন্য কোন জীবাণু দায়ী? তো স্টুডেন্টস, আমরা বেশিরভাগই সবাই জেনে থাকবো যে কোনো রকমের অসুখের জন্য কিন্তু অনেক কয়েকটা ফ্যাক্টর মেনটেন করে। এক হচ্ছে পারিপার্শ্বিক আবহাওয়া, তারপর দ্বিতীয়ত হচ্ছে ভাইরাস, তৃতীয়ত ব্যাকটেরিয়া, পরজীবী, ছত্রাক, এই ধরনের জিনিস। তো ডায়রিয়া যে অসুখটা হয়ে থাকে, ডায়রিয়া যেটা হয় আমরা জানি, যে ঘন ঘন আমাদের ল্যাট্রিনে দৌড়াতে হয়, তাই তো? তো সেটার জন্য দায়ী কোন জীবাণু? সেটা হচ্ছে রোটা ভাইরাস। স্টুডেন্টস মাথায় রাখতে হবে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে জেনে থাকি আমাশয়, এগুলো কিন্তু আমাশয় কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয়, কিন্তু ডায়রিয়া যখন হচ্ছে তখন কিন্তু সেটা হচ্ছে একটা ভাইরাসের জন্য। ঠিক আছে। এটা গুলোলে চলবে না, অসুখটা একই ধরনেরই প্রায়, কিন্তু তারপরেও এটার যে জীবাণুটা দায়ী সেটা কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা। ভাইরাস ডায়রিয়ার জন্য, আমাশয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাকটেরিয়া দায়ী থাকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এইডস বা এইচআইভি ভাইরাস হলো কি? লাগিয়ে দিলাম কি। এইডস বা এইচআইভি ভাইরাস, আসলে ভাইরাস, এইডস বা এইচআইভিটা ভাইরাসের নাম, কিন্তু এইডস কিন্তু অসুখটার নাম। হ্যাঁ, অসুখটার নাম হচ্ছে এইডস, ভাইরাসটার নাম এইচআইভি, অসুখটার নাম এইডস। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে স্টুডেন্টস। এটার জন্য যে ধরনের ভাইরাস দায়ী সেটা হচ্ছে আরএনএ ঘটিত ভাইরাস। আরএনএ ঘটিত ভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস। তাহলে এখান থেকে আরেকটা উত্তর বেরিয়ে যাচ্ছে, যদি প্রশ্ন এরকম থাকে যে একটি আরএনএ ঘটিত ভাইরাসের, আরএনএ জাতীয় ভাইরাসের উদাহরণ দাও, এবং নিচে যদি এইচআইভি অপশনে থাকে, তাহলে চোখ বন্ধ করে কিন্তু ওটা এইচআইভি হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্টস, একটি সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও। একটি সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও। সপুষ্পক উদ্ভিদ কাকে বলা হচ্ছে? যে উদ্ভিদ ফুল এবং ফুল থেকে ফল দুই হচ্ছে, ঠিক আছে, সেই জাতীয় উদ্ভিদকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ, এবং ফলের মধ্যে কিন্তু বীজ বর্তমান থাকতে হবে। হ্যাঁ, তো এই ধরনের একটা উদ্ভিদ হচ্ছে তুলো। আমরা কিন্তু জবা ফুলকে সপুষ্পক উদ্ভিদ বলতে পারি না, কারণ ওতে বীজ নেই। ঠিক আছে, ফল নেই, বীজ নেই। তো তুলো হচ্ছে একটা প্রকৃষ্ট উদাহরণ। তুলো ফুল হচ্ছে, তারপর ফল হচ্ছে, এবং ফলের মধ্যে বীজও থাকছে। আচ্ছা স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, লেন্সের ক্ষমতার এসআই একক কি? লেন্সের ক্ষমতার এসআই একক কি? লেন্সের ক্ষমতার এসআই একক হচ্ছে ডায়াপ্টর। ঠিক আছে, ডায়াপ্টর, এই ধরনের এই উচ্চারণটা হবে ডায়াপ্টর। তো লেন্সের যে বিবর্ধন ক্ষমতা, মানে কোনো বড় জিনিসকে যখন আমি, একটা ছোট জিনিসকে যখন আমি উত্তল লেন্সে ফেলছি, তারপর তার যে বিবর্ধিত রূপ বড় হচ্ছে, এই যে লেন্সের যে ক্ষমতাটা, এখান থেকে আলোক আপতনের ফলে যে বিবর্ধনের মাধ্যমে এটা তৈরি, বড় একটা ছবি তৈরি হচ্ছে, এই যে ক্ষমতাটা, এটাকে এসআই এককে ডায়াপ্টার দিয়ে মাপা হয়।
ঠিক আছে স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন দেখো, কোন যন্ত্রের দ্বারা তারের ব্যাস পরিমাপ করা হয়? তার কেমন হয়ে থাকে স্টুডেন্টস? তার হয়ে থাকে একটা সিলিন্ডারিক্যাল শেপে, তাই তো, সিলিন্ডারের মতো শেপে একটা তার হয়ে থাকে। কিন্তু তারের এই যে মাথাটা, কাটা মাথাটা যদি আমি ভাবি, এই মাথাটা কি আমরা কোন রকম কোনো টেপ দিয়ে মাপতে পারবো? মানে যে মাপনি যে টেপ থাকে, মাপার যে টেপ থাকে, ফিটে হোক বা সেন্টিমিটারে হোক বা মিটার বা স্কেল হোক, এগুলো দিয়ে মাপতে পারবো না কিন্তু, কারণ সূক্ষ্ম সূক্ষ্ম তার পাওয়া যায়। তো এই ধরনের সূক্ষ্ম যে তারগুলো, সেগুলোর ব্যাস আমি এই যে কাটা যে বৃত্তীয় মাথাটা, সেটার যদি আমি ব্যাস মাপতে চাই, কি দিয়ে মাপতে পারবো? তো সেটা মাপার জন্য যে যন্ত্র, তার নাম হচ্ছে স্ক্রু গেজ। এটা কি হয়, এখান থেকে এই মাথা অবধি এটাকে লাগিয়ে দিলে পরে স্ক্রু গেজের মধ্যে একটা ঘোরানো নব থাকে, সেখানে ওটা দেখা যায় যে এটা কত মিলিমিটার বা মিলিমিটার থেকে যে সমস্ত কম আছে সেগুলো দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো স্টুডেন্টস, জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে কোন যন্ত্র ব্যবহৃত হয়? জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে কোন যন্ত্র ব্যবহৃত হয়? তো জাহাজ যখন জলের মধ্যে দিয়ে চলছে, তখন তো নিশ্চয়ই ওখানে কেউ ফিতা ফেলে জলের গভীরতা মাপবে না স্টুডেন্ট, ঠিক আছে না? সেটা মাপার জন্য ব্যবহার হয় যে যন্ত্রটা, সেটার নাম ফ্যাদোমিটার। তো কি হচ্ছে, একটা জাহাজ যখন জলের মধ্যে দিয়ে চলছে, সে তার নিচের গভীরতা বিভিন্ন রকম থাকতে পারে, তাই তো। এবার এই গভীরতাটা তারা মাপছে কি করে? এখান থেকে প্রথমে একটা আল্ট্রাসনিক মানে শব্দোত্তর শব্দ প্রতিধ্বনি তৈরি করা হয়। এবার এটা যখন নিচের সারফেসে লেগে যখন আবার উপরে আসে, তখন এখানে একটা রিসেপ্টরের মাধ্যমে ওটাকে ক্যাপচার করা হয়, এবং এই যে যাতায়াতের যে সময়টা, এই সময়টাকে মেপে এখান থেকে এটার ডিস্টেন্সটা মাপা হয়। ঠিক আছে, তো জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে ফ্যাদোমিটার মাপা হয়, যেটা ঠিক এই প্রণালীতে কার্য করে। ঠিক আছে, তো স্টুডেন্টস, তোমরা এই যে কোশ্চেন গুলো দেখছো আমার ক্লাসে, এগুলো কিন্তু মেইনলি এএনএম জিএনএম এছাড়া যে সমস্ত ডিফেন্স, সেন্ট্রাল ডিফেন্স, স্টেট ডিফেন্সের প্রিপারেশন যারা নিচ্ছ, ও রেলের আগামীতে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আসতে চলেছে, এই সবের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, রেগুলার প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেককে আমি জানিয়ে রাখি, তোমরা যারা আরো এই সম্বন্ধে ডিটেলস জানতে চাইছো, অবশ্যই কমেন্ট করবে। এছাড়া তোমাদের যদি মনে হয় আমাদের সেন্টারে এসে আমাদের সেন্টার থেকে প্রিপারেশন নেবে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে, তোমাদেরকে পুরো গাইড দিয়ে করে দেওয়া হবে। এছাড়া স্টুডেন্টস, তোমরা যারা যারা মনে করছো আমাদের বই কিনবে, আমাদের যে বইগুলোতে এই ধরনের কোশ্চেনগুলো রয়েছে, এই ধরনের মক টেস্টগুলো রয়েছে বিভিন্ন রকম পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে, তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখান থেকে অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, মডারেটরের উদাহরণ দাও। মডারেটর মানে মধ্যস্থকারী, হ্যাঁ, মধ্যস্থতাকারী। এটা যদি মডারেটরের আমি বাংলা মানে বলি, তাহলে সেটাই হবে মধ্যস্থতাকারী। কিন্তু যখন আমি ভৌতবিজ্ঞানে মডারেটর বলছি, তখন কিন্তু জিনিসটা একটু আলাদা হয়ে যায়। তো মডারেটর মেইনলি ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে, যেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে তাপ নিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, এবং এছাড়া আরো অন্যান্য কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন রকম বিভিন্ন রকম সরি কি বলে ওটাকে, গবেষণার কাজে ব্যবহার করা হয়। তাপবিদ্যুৎ নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে যে সমস্ত কাজগুলো হয়, সেখানে প্রথমত তো ইলেকট্রিক উৎপাদন হচ্ছে, এছাড়া বিভিন্ন রকম গবেষণাও করা হয় সেখানে। তো এইখানে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ভারী জল ও গ্রাফাইট। গ্রাফাইট মানে পেন্সিল বা রুল যেটা বলে থাকি আমরা, তার ভেতরে যে পদার্থটা থাকে সেটাকে গ্রাফাইট বলে, এটা কার্বনের একটা রূপ। আর ভারী জল মানে D2O, ডয়টোরিয়াম অক্সাইড। ঠিক আছে, তো এই ধরনের জিনিস কিন্তু মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। মডারেটরের কাজটা কি হয়, তা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যে যখন যে তেজস্ক্রিয় পদার্থ থেকে তাপ বিদ্যুৎটা উৎপাদন করা হচ্ছে, সেই তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন থাকে, সেই নিউট্রনটা যে গতি সম্পন্ন হয়, সেইটাকে কনভার্ট করে তাপীয় নিউট্রন প্রস্তুত করতে ভারী জল এবং গ্রাফাইট ব্যবহার করা হয়।
তাহলে এখানে মডারেটর কাজটা কি হচ্ছে, আমার যে তেজস্ক্রিয় যে পদার্থটা আছে সেটার পরমাণু নিউক্লিয়াসে যে নিউট্রন আছে সেটা যে গতি সম্পন্ন থাকে সেটাকে কনভার্ট করে তাপীয় নিউট্রনে পরিণত করার জন্য মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ভারী জল ও গ্রাফাইট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় কি কি দ্বারা? তো একটা পরমাণুর আকৃতি কেমন হয়, এটা ধরে নিলাম নিউক্লিয়াস, এখানে অনেকগুলো অণু আছে এবং চারিদিক দিয়ে ঘুরছে ইলেকট্রন, তাই তো? চারিদিক দিয়ে ইলেকট্রন ঘুরছে। চারিদিক দিয়ে ইলেকট্রন ঘুরছে। তো এটার মধ্যের যে অংশটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা গঠিত হয় কি কি দ্বারা? প্রোটন ও নিউট্রন। এর মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক কণা এবং নিউট্রন নিস্তড়িত, এর কোনো আধান থাকে না। তো একটা পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন এবং নিউট্রন দ্বারা, এবং এটার বাইরের কক্ষপথে ঋণাত্মক আধান বিশিষ্ট মানে মাইনাস আধান বিশিষ্ট ইলেকট্রন প্রদক্ষিণ করতে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? আমাদের যে পৃথিবীর বায়ুমণ্ডল রয়েছে তাতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর্গন। ঠিক আছে, আর্গন। আর্গন থাকে পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি? ওটা দেখলাম পৃথিবীর সব থেকে বেশি নিষ্ক্রিয় গ্যাস কোনটি, আর এটা বলছে সব থেকে বেশি উপস্থিত মৌল কোনটি। তো আমরা প্রত্যেকেই হয়তো জানি, যারা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিচ্ছি, এটা কিন্তু অ্যান্সার হবে হাইড্রোজেন। কারণ পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে হাইড্রোজেন মুক্ত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোজেন আর হাইড্রোজেন, এটা কি স্টুডেন্টস? এটা হচ্ছে অ্যামোনিয়া, NH4, এটা হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া কাকে বলে? নেক্সট কোশ্চেন দেখো। যে বিক্রিয়ায় কোনো যৌগের অন্য কোনো পদার্থ কোনো যে বিক্রিয়ায় কোনো যৌগের অন্য কোনো পদার্থের অণুর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে একটি মাত্র অণু উৎপন্ন করে ও অঙ্গ দুটির কোনো অংশ বিশিষ্ট হয় না, সেই প্রকার বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া বলে। এখানে বলছে দেখো মেনটা দেখো, হ্যাঁ, যে বিক্রিয়ায় কোনো যৌগের অন্য কোনো পদার্থের অণুর সঙ্গে, আমি সাপোজ ধরে নিচ্ছি এখানে মিথেন, যে অন্য কোনো পদার্থের অণুর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে, এখানে কি হচ্ছে? সরাসরি ভাবে যুক্ত হচ্ছে। তার মানে আমি সাপোজ ধরছি এখানে একটা কার্বন যোগ করছি, যুক্ত হয়ে একটি মাত্র অণু উৎপন্ন করে এবং অণু দুটির কোনো অংশ বিশিষ্ট হয় না, সেই প্রকার বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া বলে। এখানে অ্যাকচুয়ালি দ্রুত বিক্রিয়াতে ঘটনাটা কি ঘটে, যে সাপোজ আমি মিথেনকে নিলাম এবং তার সঙ্গে একটি কার্বন অণু যদি যুক্ত করতে চাই, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে ঠিক এই রকম। ঠিক আছে, এখানে কোনো তুল্যের প্রয়োজন হয় না। যেমন আমি যদি করে থাকি যে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যদি যুক্ত করি, তাহলে কিন্তু HO এভাবে আসবে না। ঠিক আছে, এটা কি করে আসে? H+O2, ঠিক আছে, করার পরে এখানে আসে হচ্ছে H2O। তাহলে এটাকে আমি তুল্য যদি করতে চাই, এখানে দুটো আছে তাহলে এখানে 2 আসবে, তো এখানে 2 আসলে পর 2H, তাহলে এখানে হচ্ছে H2O, ও এর একটা আছে, এখানে দুটা H, এখানে তাহলে ওকে 2 করতে হবে, H2O 2H2, এখানে এই 2টা হবে না, এইরকম হবে 2H2O। সরি, এটা একটু ভুল হচ্ছে আমার, ক্লিয়ার হচ্ছে না। ঠিক আমি যেটা বোঝাতে চাইছি যে আমার যে ধরনের দ্রুত বিক্রিয়ায় কি হয়ে থাকে, যে কোনো পদার্থ আরেকটা যখন পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তখন যে একটা নতুন পদার্থ তৈরি করে, সেখানে অন্য দুটির কোনো অংশ বিশিষ্ট হয় না, এই দুটার কোনো অংশ বিশিষ্ট এটা হবে না। ঠিক আছে, মানে বিক্রিয়ায় যে পদার্থটা উৎপন্ন হবে সেটার মধ্যে প্রাথমিক পদার্থ দুটার কোনো রকম
বৈশিষ্ট্য থাকবে না। ঠিক আছে, এই ধরনের বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া বলে। আচ্ছা স্টুডেন্ট, এটা ক্লিয়ার হলো না? আমি এর পরের ক্লাসে এটাকে সব ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ল্যাকটিক অ্যাসিডের উৎস কি? ল্যাকটিক অ্যাসিড আমরা মেইনলি জেনে থাকি ল্যাকটিক অ্যাসিডের ফলে দুধ ফেটে দই উৎপন্ন হয়, কিন্তু শুধু কি দইয়েই থাকে ল্যাকটিক অ্যাসিড? না স্টুডেন্টস, দেখো প্রথমেই রয়েছে দই, কিন্তু দই ছাড়াও ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় শসা এবং আফিমের মধ্যে। ঠিক আছে, তো ল্যাকটিক অ্যাসিডের উৎস যদি প্রধান উৎস বলা হয় তাহলে অবশ্যই দই হবে, কিন্তু এছাড়াও দই যদি সেই অপশনে না থাকে, সেখানে শসা থাকতে পারে, আফিম থাকতে পারে, চোখ বন্ধ করে শসা বা আফিম কিন্তু ল্যাকটিক অ্যাসিডের উৎস হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো। তো আমরা যারা কেমিস্ট্রি ল্যাব দেখেছি, মানে রাসায়নিক ল্যাব দেখেছি যারা, সেখানে কিন্তু বেশিরভাগ পদার্থই কিন্তু কাঁচের জারের মধ্যে বা কাঁচের প্লেটের মধ্যে বা কাঁচের বিকার এই ধরনের জিনিসই কিন্তু আমরা ব্যবহার করতে দেখেছি। ঠিক আছে, গোলতল ফ্লাক্স বলো সবকিছু কাঁচেরই মেইনলি ব্যবহৃত হয়। কিন্তু এর মধ্যে তার মানে কি তাই নয় যে কাঁচের সঙ্গে কেউ বিক্রিয়া করে না? অবশ্যই করে। কাঁচের সঙ্গে যে পদার্থ বিক্রিয়া করে সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইডকে কিন্তু কাঁচের পাত্রে রাখা যায় না স্টুডেন্টস। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা একরকম এক্সেপশনাল পদার্থ, যেটা কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে এটাকে কাঁচের পদার্থে রাখা হয় না। তোমরা যদি জানতে চাও হাইড্রোজেন ফ্লোরাইডকে কিসের মধ্যে রাখা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। লোহায় মরিচা পড়ার কারণ কি? সোজা উত্তর স্টুডেন্টস, জারণ। কারণ কি জারণ? কি জারণের আমরা কি জানি যে যখন অক্সিজেন কোনো পদার্থের সঙ্গে যুক্ত হয় সেটাকে জারণ বলে, আর লোহায় মোর্চাটা পড়ে কখন? অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে। আর বিজারণের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন। সেম জিনিস হবে হচ্ছে বিজারণের ক্ষেত্রে। বিজারণের ক্ষেত্রে হবে কি? শুধু হাইড্রোজেন হবে ওটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। ফুসফুসে অক্সিজেন গ্রহণের পরিমাণ নির্ণয় করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? তো ফুসফুস নিশ্চয়ই অক্সিজেনই গ্রহণ করে, তাই কি? উত্তর হবে না। কারণ আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন আমাদের নিঃশ্বাসের প্রশ্বাস নিচ্ছি, তখন কিন্তু আমাদের প্রশ্বাসের সঙ্গে শুধুমাত্র অক্সিজেন যায় না, অক্সিজেনের সঙ্গে কার্বন যাচ্ছে, হাইড্রোজেন যাচ্ছে, জলীয় বাষ্প যাচ্ছে, এছাড়া বাতাসে উপস্থিত আরো যত ছোট ছোট ধূলিকণা বলো, লৌহ কণা বলো, ধাতু কণা বলো, এই সমস্তই কিন্তু আমাদের নাকের মাধ্যমে যাচ্ছে। এবং প্রাইমারি ফিল্টার হচ্ছে কি আমাদের নাকের মধ্যে যে রোম গুলো আছে তার মাধ্যমে, এবং তারপরেও কিছু কিছু পদার্থ যেগুলো আমাদের ট্র্যাকের মধ্যে আটকে যায় এবং তারপরে ফুসফুসে যায়। তো এই এত কিছুর মধ্যে যে অক্সিজেন গ্রহণের পরিমাণটা, সেটা নির্ণয় করা হচ্ছে কিসের মাধ্যমে? ডগলাস ব্যাগের মাধ্যমে। তো ডগলাস ব্যাগ হচ্ছে এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে ফুসফুসে অক্সিজেন গ্রহণের পরিমাণটা নির্ধারণ করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্টস। এইচআইভি এর ফুল ফর্ম কি? তো তখনই বলেছিলাম যে এইচআইভি কিন্তু একটা ভাইরাস, এইডস কিন্তু একটা অসুখ, এইডস কিন্তু একটা রোগের নাম। এই দেখো এইচআইভি শেষে কিন্তু ভাইরাস রয়েছে। তো এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তার মানে কি মানুষের যে ইমিউন সিস্টেম, মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে কমিয়ে দেওয়ার যে ভাইরাস, সেটাই হচ্ছে এইচআইভি। তোমাদের বাংলাটাও করে দিলাম। এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এটাকে যদি এভাবে মনে রাখতে হয় যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যে ভাইরাস, সেটাই হচ্ছে এইচআইভি। এবং এটার ফলে কি অসুখ হয়? এইডস। ঠিক আছে, তো স্টুডেন্টস নেক্সট আমরা পড়বো, অবশ্যই পড়বো এইডস এর ফুল ফর্ম কি। তো আমরা আমাদের এখন যেটা জেনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এর ফলে যে অসুখটা হয় সেটার নাম এইডস, এবং এইডস এর অবশ্যই একটা ফুল ফর্ম কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। ফাদার অফ মেডিসিন কে? ফাদার অফ মেডিসিন স্টুডেন্টস মনে রাখতে হবে হিপোক্রেটস। হিপোক্রেটস হচ্ছে ফাদার অফ মেডিসিন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বৃহত্তম জীব হলো? দেখো জীবের মধ্যে কিন্তু প্রাণী এবং উদ্ভিদ দুই পড়ে থাকে, দুইকেই কিন্তু জীবের মধ্যে ধরা হয়। তো এদের মধ্যে আমরা যদি প্রাণীর মধ্যে বৃহত্তম প্রাণী বলি, তাহলে আমরা মোটামুটি প্রত্যেকেই জানি বৃহত্তম প্রাণী হলো ব্লু হোয়েল। ঠিক আছে, সমুদ্রের মধ্যে থাকে ব্লু হোয়েল হচ্ছে প্রাণীদের মধ্যে বৃহত্তম প্রাণী।
আর যদি জীব বলা হয় তাহলে ওটা হবে রেড উড ট্রি। দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় রেড উড ট্রি বা রেড উড বৃক্ষ হলো বৃহত্তম জীব। এছাড়া যদি তোমাদের প্রশ্ন আসে যে বৃহত্তম উদ্ভিদ কোনটি, সেটাও হবে রেড উড ট্রি। ঠিক আছে। আর যদি বলা হয় বৃহত্তম প্রাণী কোনটি, সেটা হবে হচ্ছে ব্লু হোয়েল। ঠিক আছে। আর বৃহত্তম জীব বললেও কিন্তু রেড উড ট্রি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্টস, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ কোনটি? সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ, বেশিরভাগই উদ্ভিদ কোষে কিন্তু নিউক্লিয়াস সুগঠিত থাকে না, প্রাণী কোষের মধ্যেই কিন্তু নিউক্লিয়াস থাকে সুগঠিত। তো এই ধরনের যে কোষ, সেই কোষগুলোকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। এছাড়া আমরা জানি প্রোক্যারিওটিক কোষ। তোমরা যারা প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধেও জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি প্রোক্যারিওটিক কোষ নিয়েও আলোচনা করব আগামীতে। আচ্ছা, তো এখন যেটা জানা সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ কোনটি, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে স্টুডেন্টস। নেক্সট কোশ্চিন দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? দেখো, কোষের শক্তিঘর বলছে আমাদের প্রত্যেকটা যে আমরা প্রাণী দেখতে পাচ্ছি, প্রত্যেকটা যে জীব দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা শক্তি তৈরি হয়, তাদের মধ্যে শক্তি তৈরি হয়। সেটা যখন আণুবীক্ষণিক লেভেলে যাচ্ছে, একটা কোষের মধ্যে চলে যাচ্ছে, তো সেই কোষেও কিন্তু শক্তি উৎপাদন করাটা জরুরি। তো সেখানে শক্তিটা কে উৎপাদন করে থাকে? এই যে নিউক্লিয়াস বললাম, নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম থাকে, সাদা অংশটা থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া বলে একটা কোষাঙ্গাণু থাকে, সেই মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। এখানে কি হয়? প্রোটিন পরিপাক হয়, প্রোটিন পরিপাকের মাধ্যমে এখানে শক্তি উৎপাদন হয়। ঠিক আছে স্টুডেন্টস, তো আজকের ক্লাসটা এই অবধিই ছিল। নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। আর তোমরা আজকে যারা যারা এই ক্লাসটা দেখছো, তারা তারা যাদের মনে হচ্ছে যে তোমাদের এখান থেকে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে, তারা প্রত্যেকেই ক্লাসগুলো তোমাদের মতো যারা আরো প্রিপারেশন নিচ্ছে তাদেরকে ফরওয়ার্ড করো, তাদেরকে শেয়ার করো। আর যারা যারা জানতে চাইছো এই ক্লাসের মধ্যে থেকে কোনো কোনো কোশ্চেনের আরো ডিটেলস এবং কোনো কোনো কোশ্চেনের আরো এলাবোরেশন, তারা অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবে। ওকে স্টুডেন্টস, আজকে এখানে এই মতোই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড বাই।